আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বর্ষা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভারতে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধে আহ্বান জানিয়ে ঢাকার বিবৃতি। কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নেই বলছে দিল্লি। ডাকসু নির্বাচনে মনোনয়ন জমার শেষ দিনে উৎসব মুখর ক্যাম্পাস। লড়াইয়ের কেন্দ্রে ছাত্রদল ও শিবির, আলোচনায় স্বতন্ত্র প্রার্থীরাও। মোট প্রার্থী 509। পিআর পদ্ধতি চাপিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপির। রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমাতে সংলাপের তাগিদ জামায়াতের। এবং পুলিশের হুমকিতে জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধদের দুর্ঘটনায় আহত দেখানো হয়, চিকিৎসকের জবানবন্দি। কিছুদিনের মধ্যে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন সাবেক আইজিপি মামুন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের মাটিতে আওয়ামী লীগের যে কোনো রাজনৈতিক কার্যক্রম অবিলম্বে বন্ধ করার ব্যবস্থা নিতে দেশটির সরকারের কাছে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে ভারতকে এই আহ্বান জানানো হয়। এ জবাবে ভারতের সরকারি মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারতীয় আইনে কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। মিজান শাহজাহানের রিপোর্ট। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে চলে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আশ্রয় নিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী। ভারতে বসে শেখ হাসিনা ও অন্যান্য নেতাকর্মীরা দেশবিরোধী নানা কর্মকাণ্ড চালাচ্ছেন বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে। সম্প্রতি খবর এসেছে, কলকাতায় দলের স্থায়ী কার্যালয় খুলেছে আওয়ামী লীগ। নানাভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছে তারা। এ অবস্থায় দিল্লিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে ঢাকা। এতে বলা হয়েছে, ভারতের মাটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস খোলা বাংলাদেশের সুস্পষ্ট অবমাননা। এমন কার্যক্রম দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে বলে উল্লেখ করা হয়। তাই কেউ যেন ভারতে বসে বাংলাদেশ বিরোধী কার্যক্রম পরিচালনা করতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নিতে দিল্লিকে অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির জবাবে ভারত সরকারের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ ভারত সরকার দেয় না। তিনি আরও বলেন, বাংলাদেশে যত দ্রুত সম্ভব অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রত্যাশা করে ভারত। মিজান শাহজাহান, এটিএন বাংলা। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। ছাত্রদল, শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের সরব উপস্থিতি দেখা যাচ্ছে এবারের ডাকসু নির্বাচনে। ভোটাররা বলছেন, 6 বছর পর হতে যাওয়া নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদে 658 প্রার্থী মনোনয়নপত্র তুললেও জমা দিয়েছেন 509 জন। মিজান শাহজাহানের আরেকটি রিপোর্ট। বিপ্লবী সভাপতি দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজ্য বাংলার পাদদেশে প্যানেল ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্রদল। পরিচিত মুখ এবং জনপ্রিয় নেতৃত্বকে বাছাই করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খানকে বিপি ও কবি জসিমউদ্দিন হল শাখার আহ্বায়ক শেখ তানবীর বাড়ি হামিমকে জিএস পদে মনোনয়ন দিয়েছে দেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠনটি। ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এই প্যানেল নির্বাচিত করেছি। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, পারিবারিক সকল জীবনকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু আপোষ করিনি। একটাই মনোবল ছিল, একদিন আমরা জিতব। 5 আগস্ট দাঁড়িয়ে চালখার বলে যখন বলেছিলাম, প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, সেদিন উপস্থিত ছাত্র জনতা কেউ ছেড়ে যায় নাই। এদিকে বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে প্যানেল ঘোষণা করে গণতান্ত্রিক ছাত্র সংসদ। আব্দুল কাদের বিপি ও আবু বাকের মজুমদার লড়ছেন জিএস পদে। অনেকে এখানে দেখানো হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জায়গা নাই, এই নাই, সেই নাই, টাকা নাই,
কিন্তু আমরা মনে করছি এগুলো সব হচ্ছে রাজনৈতিক কৌশল এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জিম্মি রেখে তাদেরকে কিভাবে তাদের মাধ্যমে একটা ফ্যাসিবাদী সিস্টেম কায়েম করা যায় সেই কৌশল। কে ফিল্টারে পানি খাওয়ালো, কে বর্তমানে ফল খাওয়ালো সেটা দেখবে না, শিক্ষার্থীরা একটা জায়গায় দেখবে, তারা একটা অভয়ের জায়গা চায়। এর আগে মধুর ক্যান্টিনে বিপি পদে নাইম হাসান হৃদয় ও জিএস পদে এনামুল হাসান অনয়ের নাম ঘোষণা করে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট ও জাসদ ছাত্রলীগের সমন্বিত প্যানেল। সেই প্যানেলটি কাজ করবে। এর পরবর্তী আমাদের তবে জুলাই আন্দোলনে আহত সানজিদ আহমেদ তন্নির প্রতি শ্রদ্ধা জানিয়ে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী দেয়নি ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট ও জাসদ ছাত্রলীগের সমন্বিত প্যানেল। এই পদে শিবিরের প্রার্থী দলটির বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসাইন খান। বিপি পদে আলোচনায় আছেন ছাত্রদলের আবিদুল ইসলাম খান, ছাত্র শিবিরের সাদিক কায়েম, গণতান্ত্রিক ছাত্র সংসদের আব্দুল কাদের, স্বতন্ত্র প্রার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা, এনসিপির বহিষ্কৃত নেতা মাহিন সরকার ও ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা। আমাদের প্যানেলের নাম হচ্ছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা স্বতন্ত্রভাবে তারা ইলেকশনটা করতে চাচ্ছে, কোনো দলীয় ট্যাগের আন্ডারে এসে না, সেই শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা একটি ঐক্যবদ্ধ প্যানেল তৈরি করছি। তাদের মধ্যে কে নির্বাচিত হবেন তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। ১৯২১ সালে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের উজ্জ্বল সাক্ষী। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনে মূল ভূমিকা রেখেছে ডাকসু। আবারও সচল হতে যাচ্ছে সেই অচল ডাকসু। এই ডাকসুর কাছে ভোটারদের প্রত্যাশা, যারা নির্বাচিত হবেন তারা কোনো দলের ক্রিয়ানক হিসাবে কাজ করবেন না, তারা কাজ করবেন সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ নিয়ে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়। পিআর পদ্ধতি নিয়ে জনগণের স্পষ্ট কোনো ধারণা না থাকলেও তা চাপিয়ে দিয়ে নির্বাচনকে সংকটে ফেলার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, সব সংকট মোকাবেলা করে সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাবে দেশ। নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে ১ সেপ্টেম্বর দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করে তিনি এসব কথা বলেন। কামরুজ্জামানের রিপোর্টের আরেকটি রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচি নির্ধারণে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির সভাপতি নজরুল ইসলাম খান। এ সময় নির্বাচনের সময় ঘোষণার পরও শঙ্কা কেন কাটছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নানাভাবে নির্বাচন নিয়ে সংকট তৈরির চেষ্টা চলছে, তা মোকাবেলা করে এগিয়ে যাবে বিএনপি। সবসময় তো কোনো না কোনো সংকট থাকেই, কোনোটা তৈরি করা হয়, কোনোটা অনিবার্যভাবে আসেই, এটা কোনো বিচিত্র ব্যাপার না। আমরা তার মধ্যে দিয়ে এগিয়ে যাই। এর চেয়ে অনেক বড় সংকট আমরা অতিক্রম করেছি, কাজেই সংকট অতিক্রম করা সম্ভব হবে আর কি। আপনি গোটা নির্বাচন ব্যবস্থা বদলে দিতে যাচ্ছেন, যেভাবে সারা জীবন মানুষ ভোট দিয়েছে, প্রতিনিধি নির্বাচন করেছে, আপনি সেটা বদলে দিতে চাচ্ছেন। সংবাদ সম্মেলনে পিআর পদ্ধতির সমস্যা তুলে ধরে তিনি বলেন, জনগণকে স্বচ্ছভাবে পিআর পদ্ধতি সম্পর্কে না জানিয়েই তা তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। বলেন, সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত পিআর পদ্ধতির কোনো সুযোগ নেই। জনগণের উপর আমরা চাপিয়ে দিতে চাচ্ছি একটা নতুন পদ্ধতি, যে সম্পর্কে তাদের কোনো ধারণা দেওয়া হচ্ছে না। আপনার এই এলাকায় নির্দিষ্ট কোনো এমপি থাকবে না, আপনি কোনো প্রার্থীকে ভোট দেবেন না, এই কথাগুলো আপনি বলছেন তাদেরকে, বলে তাদের মতামত চাইছে যে তারা এটাতে রাজি কি রাজি না। এই নিয়ে যখন ইনসিস্ট করা হয় তখন তো সন্দেহ করাই যায় আর কি, যে এটা একটা অযৌক্তিক চেষ্টা। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখনো নিশ্চিত হয়নি, নানা ধরনের চক্রান্তের আভাস পাওয়া যাচ্ছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় আরো বিপদ সংকুল পথ অতিক্রম করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান রিজভী। গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আরো আমাদেরকে হয়তো বিপদ সংকুল পথ অতিক্রম করতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে তা কমাতে সংলাপ জরুরি বলে মনে করেন
জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্যের খোঁজখবর নিতে গিয়ে তিনি সাংবাদিকদের একথা জানান। এ সময় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নায়েবে আমির বলেন, পারস্পরিক আলোচনার মধ্যে যে কোনো ধরনের সংকট নিরসন করা সম্ভব। বিএনপি সহ বিভিন্ন দলের সাথে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। ডাক্তার তাহের বলেন, দেশ ও জাতির জন্য মির্জা ফখরুলের মতো বিজ্ঞ ও দেশপ্রেমিক রাজনীতিবিদ সবসময় প্রয়োজন। তবে জামায়াতের প্রতিনিধি দল আসার আগেই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় চলে যান মির্জা ফখরুল। বিএনপি এবং জামায়াত ইসলামী দীর্ঘ 30 বছর ধরেই একসাথে রাজনীতি করেছি, আমরা একসাথে নির্বাচন করেছি, একসাথে আমরা সরকারে ছিলাম। সুতরাং আমাদের সাথে যে সৌহার্দ্যমূলক সম্পর্ক আছে এটা এখনো বজায় আছে। আজকে বাংলাদেশের রাজনীতিতে কিছুটা অনিশ্চয়তা যেটা আছে, এটার জন্য আমি মনে করি সকল দলের, বিশেষ করে বড় দলগুলোর ভিতরে একটা পারস্পরিক আলোচনা হওয়া উচিত। আগামী নির্বাচনটা কিভাবে ফেয়ার হবে, সুষ্ঠু হবে, উৎসবমুখর হবে এবং সেক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা হতে পারে, এটা আলাপ আলোচনা করেই আমরা মনে করি যে একটা জায়গায় আমাদের পৌঁছা উচিত। এবং সেক্ষেত্রে আমি এটা বিশ্বাস করি যে সকল মেজর স্টেকস এই ব্যাপারে একমত হবে এবং আমরা একটা খুব ভালো পরিবেশে নির্বাচন করতে পারব ইনশাআল্লাহ। বিএসসি ইঞ্জিনিয়ারদের কটাক্ষ করা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে বুয়েটের শিক্ষার্থীরা। বুধবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এমন দাবি জানান আন্দোলনকারীরা। কটাক্ষকারীরা ক্ষমা না চাইলে সারা দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদের 7 দফার দাবি সম্পূর্ণ অযৌক্তিক মন্তব্য করে তারা জানান, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অবৈধভাবে মেধা বিরোধী কোটা দাবি করেছে। এ সময় ডিপ্লোমা প্রকৌশলীদের আন্দোলনের বিরুদ্ধে থাকতে দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আহ্বান জানায় বিক্ষোভকারীরা। এর আগে বুয়েট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে জড়ো হয়। প্রকৌশল খাতে বৈষম্য, প্রতারণা কিংবা যোগ্যতাবিহীন অনুপ্রবেশ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমাদের অস্তিত্ব, মর্যাদা ও পেশার সম্মানের প্রশ্নে কোনো আপোষ নেই। প্রকৌশল মানে প্রকৌশলী, টেকনিশিয়ান মানে টেকনিশিয়ান। এই সীমারেখা ভাঙার যে কোনো চেষ্টা প্রতিহত করতে আমরা সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব। আমরা দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়কে আহ্বান জানাচ্ছি, এই অন্যায় ও অযৌক্তিক ডিপ্লোমা আন্দোলনের বিরুদ্ধে আপনাদের সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে অংশগ্রহণ করুন। জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় সই করে জাতীয় ঐকমত্য কমিশনে জমা দিতে শেষ সময় আগামী 22 আগস্ট বিকেল 3টা পর্যন্ত বাড়ানো হয়েছে। কমিশনের গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপি, জামায়াত ও এনসিপি সহ কয়েকটি দল এখনও চূড়ান্ত খসড়া কমিশনে জমা দেয়নি। তবে বড় দলগুলো ছাড়া বেশ কয়েকটি রাজনৈতিক দল সনদের চূড়ান্ত খসড়ায় সই করে জমা দিয়েছে কমিশনে। বেশ কয়েকটি দল এটি পর্যালোচনার জন্য আরও সময় চেয়েছে বলে জানিয়েছেন দলের সংশ্লিষ্টরা। এদিকে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের প্রক্রিয়া নিয়ে এখনও বিশেষজ্ঞদের সাথে আলোচনা করছে কমিশন। গোয়েন্দা পুলিশ ডিবির হুমকির কারণেই জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ অনেককে সড়ক দুর্ঘটনায় আহত দেখিয়ে চিকিৎসা দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় এ তথ্য দেন রাজধানীর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের সহযোগী অধ্যাপক ডক্টর মাহফুজুর রহমান। এদিকে আগামী 2 সপ্তাহের মধ্যে রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাক্ষ্য দেবেন বলে জানিয়েছেন প্রসিকিউশন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বুধবার 4 জন সাক্ষ্য দেন। এদের মধ্যে 2 জন রাজধানীর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের চিকিৎসক, 1 জন ওই হাসপাতালের সিনিয়র নার্স এবং 1 জন শহীদের মা। জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে আহতদের চিকিৎসা দেয়ায় ডিবি পুলিশের হুমকি পেয়েছেন বলে জবানবন্দিতে জানান ডক্টর মাহফুজুর রহমান।
বলেন ওই সময় গুলিবিদ্ধদের ভর্তি না করার জন্য এবং ভর্তি থাকাদের রিলিজ না দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। বহু রোগী আসছে, এখন রোগী আসার পরে ডিবি থেকে তাকে বলা হলো যে আপনারা যে সমস্ত রোগী ভর্তি হয়েছে তাদেরকে ছাড়বেন না, কেন? তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এটা একটা বলেছেন। আর একটা হচ্ছে নতুনভাবে কোনো চিকিৎসা নেবেন না। উনি তখন বলেছিলেন যে আমরা ডাক্তার, আমরা চিকিৎসা দেওয়ার জন্যই আছি। তো বলছেন না, এটা উপরের নির্দেশ, অর্থাৎ সরকারের নির্দেশ উনি বোঝাতে চেয়েছেন। আন্দোলন করতে যে হচ্ছে এটা যেন পুলিশ বুঝতে না পারে, এই জন্য ভিন্ন কারণ, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এইটা বলে উনি রোগীকে ভর্তি করে চিকিৎসা দিয়েছেন। এই মামলায় গ্রেফতার থাকা একমাত্র আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের উপস্থিতিতে সাক্ষ্য নেওয়া হয়। আগামী 2 সপ্তাহের মধ্যে রাজসাক্ষী হিসাবে মামুন সাক্ষ্য দেবেন বলে জানায় প্রসিকিউশন। আশা করছি যে আমরা সামনে 2-1 সপ্তাহের মধ্যে নিতে পারব, সামনে 2-1 সপ্তাহ, যদি পরের সপ্তাহে যাই, এখন কোনো কারণে হয়তো পিছিয়ে গেল। এদিন চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 আসামির বিরুদ্ধে 2 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও তা হয়নি। এ মামলায় গ্রেপ্তার থাকা 4 আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। দক্ষ ও কর্মক্ষম মানব সম্পদ ব্যবস্থাপনা গড়ে তুলতে না পারলে যথাযথভাবে জাতীয় উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বাড়াতে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে তিনি কথা বলেন। এজন্য যে কোনো পরিস্থিতিতে সুস্থ সবল প্রজন্ম গড়ে তোলার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে স্বাস্থ্য নিয়ে 35টি মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা সই হয়। দক্ষ কর্মক্ষম মানব সম্পদ ব্যবস্থাপনা গড়ে তুলতে না পারলে ব্যক্তিগত জীবন থেকে জাতীয় উন্নয়ন কোনোটাই যথাযথভাবে করা যাবে না। যে কোনো পরিস্থিতি হোক না কেন এবং যত চ্যালেঞ্জিং থাকুক না কেন, আমাদেরকে সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে। এখন থেকে পাসপোর্ট ছাড়াও প্রবাসীদের ভোটার করতে পারবে নির্বাচন কমিশন। ইসির এনআইডি অনুবিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, পাসপোর্ট না থাকলে সংশ্লিষ্ট দেশে বসবাসকারী এনআইডি-ধারী 3 জন প্রবাসীর কাছ থেকে বাংলাদেশি মর্মে প্রত্যয়নপত্র জমা দিলেই ভোটার হওয়া যাবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে খসড়া ভোট কেন্দ্রের তালিকা 10 সেপ্টেম্বর প্রকাশ করা হবে। এদিকে প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। মনির হোসেন তপুর রিপোর্ট। এনআইডি সেবা সহজীকরণে নানা পদক্ষেপের মধ্যে প্রবাসী বাংলাদেশিদের ক্ষেত্রেও জটিলতা দূর হচ্ছে। প্রবাসীদের মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও ভোটার হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। যাদের পাসপোর্ট নেই তারা সংশ্লিষ্ট দেশে বসবাসকারী এনআইডি-ধারী 3 জন প্রবাসীর কাছ থেকে প্রত্যয়নপত্র নিয়ে জমা দিলেই ভোটার হতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগ। এরই মধ্যে 10টি দেশে 17টি মিশনে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও এনআইডি দেওয়ার প্রক্রিয়া চলছে। এ অবস্থায় ভোটার নিবন্ধন আরও সহজ হবে। তবে ভুয়া বাংলাদেশি পাসপোর্টধারীদের বিষয়ে সজাগ থাকার পরামর্শ দিয়েছে ইসি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপনের বিষয়ে নির্দেশনা দিয়েছে ইসি। 10 সেপ্টেম্বর ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করে বিভিন্ন দাবি আপত্তি নিষ্পত্তি করে 20 অক্টোবরের মধ্যে ভোট কেন্দ্র সম্ভাব্য চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এদিকে বিকেলে নির্বাচন কমিশনে 9 দফা লিখিত দাবি নিয়ে আসে এবি পার্টি। সিইসির সাথে বৈঠক শেষে দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু সাংবাদিকদের জানান, নির্বাচন বানচালে নানা অপতৎপরতা চালাচ্ছে একটি মহল। তিনি বলেন, আগে ভোটারদের কেন্দ্রে আনার জন্য টাকা দেয়া হতো, তবে এবার ভোটাররা যাতে কেন্দ্রে না আসে সেজন্য টাকা দেয়া হবে। এবি পার্টির পজিশন একদম পরিষ্কার, স্বচ্ছ। আমরা মধ্যবর্তী একটা পজিশন নিয়েছি। আমরা বলছি যারা বিভিন্ন কনসার্ন শো করছে ভোট না হওয়ার ব্যাপারে, লেভেল প্লেইং ফিল্ড থেকে শুরু করে প্রশাসনের কার্যকারিতা থেকে শুরু করে প্রশাসনের নিরপেক্ষতা থেকে শুরু করে বিচার না হওয়া, সংস্কার প্রপারলি ওয়ার্ক না করা, আমাদের যেই জুলাই সনদ আছে সেটা বাস্তবায়ন না করা, এগুলো সবগুলো কনসার্নকে আমরা ভ্যালিড কনসার্ন মনে করি। বাট আমরা এও মনে করি যে এগুলো না হলে ভোট হইতে দিব না, এই ভোকাবুলারি আমরা বিশ্বাস করি না।
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না বলে শঙ্কা প্রকাশ করে এবি পার্টি। তাই স্কুল শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে স্বেচ্ছাসেবী হিসাবে রাখার অনুরোধ জানায় তারা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে ঐকমত্য হলে অন্তর্বর্তীকালীন সরকার আরও দৃঢ়ভাবে নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রংপুর আবু সাইদ চত্বরে আবু সাইদের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ৫ আগস্টের পর ইউনিয়ন পরিষদে যারা কট্টর আওয়ামীপন্থী চেয়ারম্যান ছিলেন তারা পালিয়ে যাওয়ার কারণে জনগণকে দৈনন্দিন সেবা দেওয়া ব্যাহত হচ্ছে। এই সমস্যা নিরসনের জন্য যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার কাঠামো পুনর্গঠন করা অর্থাৎ নির্বাচন প্রয়োজন বলেও জানান তিনি। স্থানীয় সরকারের এই যে ডেডলক সেটা করার জন্য চেয়েছিলাম যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা আগে করা, কিন্তু রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না হওয়ার কারণে সেটা করা সম্ভব হয়নি। তবে আমরা এখনও এটা মনে করি যে একদম মানুষের দৈনন্দিন যেসব সেবা এখন ব্যাহত হচ্ছে, একদম জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, এনআইডি কার্ড থেকে শুরু করে সকল ধরনের দৈনন্দিন সেবার জন্য মানুষ স্থানীয় সরকারের উপর নির্ভরশীল। তো এগুলো নিরসনের জন্য যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার কাঠামোটা পুনর্গঠন করা। ভোক্তাবান্ধব জ্বালানি খাত ও জ্বালানি সুবিচার প্রতিষ্ঠা সহ এ খাতের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনে আয়োজিত সেমিনারে এই দাবি জানান তারা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে আলোচনায় অংশ নেয় জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর এম শামসুল আলম, বিপিআরসির চেয়ারম্যান ওয়াহিদ হোসেন ও পিডিবির সাবেক চেয়ারম্যান প্রকৌশলী সৈয়দ আব্দুল মাইদ। শুধু সৌদি বা মালয়েশিয়ার অদক্ষ শ্রমিক নয়, ইউরোপ, জাপান ও কোরিয়াতে দক্ষ শ্রমিক পাঠানোর বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা। মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিদেশ গমনের বিষয়ে সকল নকল কাগজপত্র তৈরি করার যে রেওয়াজ চালু হয়েছে তা বন্ধ করার চেষ্টা অব্যাহত আছে। তবে 1 বছরের এই অল্প সময়ে সব প্রচেষ্টা সফল হয়েছে বলা যাবে না বলেও মন্তব্য করেন ডক্টর আসিফ নজরুল। বিদেশে শ্রমিকদের সুরক্ষার জন্য অনেক পদক্ষেপ নিয়েছি। কাতার, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েতে ল ফার্ম নিয়োগ করা হয়েছে। এর মধ্যে কোনোটাতে আগে ছিল, কোনোটাতে আগে ছিল না। অন্যান্য দেশে ল ফার্ম নিয়োগের ব্যবস্থা করছি। সৌদি আরব, জর্ডন, ওমানে অনিয়মিত নারী শ্রমিকদের নিয়মিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। রাশিয়া ও ইউক্রেনের 2 শীর্ষ নেতার বৈঠকে থাকতে আগ্রহী নন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বেতার সাংবাদিক মার্ক লেভিনের অনুষ্ঠান মার্ক লেভিনস রেডিও শোতে দেয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি। এ সময় তিনি আরও বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের ভ্লাদিমির জেলেনস্কির সাথে শিগগিরই একটি বৈঠক হবে। এতে 2 দেশের শীর্ষ নেতার বৈঠকে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের ঘোষণা আসবে বলেও আশা করেন ট্রাম্প। তবে যদি ওই আলোচনা ব্যর্থ হয় বা ঐকমত্য হতে দেরি হয়, তবে রাশিয়া ও ইউক্রেনের 2 শীর্ষ নেতার পরবর্তী বৈঠকে ট্রাম্প উপস্থিত থাকবেন বলে জানান। প্রবাসের খবর। সৌদি আরব পশ্চিমাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে মক্কায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান। মঙ্গলবার রাতে মক্কায় স্থানীয় একটি হোটেলে আয়োজিত সভার সভাপতিত্ব করেন মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ। এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়াকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। তিনি বলেন, প্রবাসীরা বাংলাদেশের মূল চালিকা শক্তি। তাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রবাসীদের যথাযথ মূল্যায়ন করার আহ্বান জানান তিনি। এবার খেলার খবর।
এশিয়া কাপ হকিতে সেরা 5 থেকে বিশ্বকাপ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। হকি ফেডারেশন আয়োজিত সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্যের কথা বলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান। এ সময় কোচ বলেন, কঠিন গ্রুপে পড়লেও তারা লড়াই করতে প্রস্তুত। পরাগ আরমানের রিপোর্ট। 29 আগস্ট থেকে ভারতে শুরু হবে এশিয়া কাপ হকি প্রতিযোগিতা। রাজনৈতিক বৈরিতায় পাকিস্তান ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানায়, আর তাতেই এইচএফ কাপে তৃতীয় হওয়া বাংলাদেশের কপাল খুলে যায়। মাত্র 10 দিনের প্রস্তুতিতে টুর্নামেন্টের 8 দলের মধ্যে সেরা 5-এ থাকতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। তাহলেই বিশ্বকাপ খেলা নিশ্চিত হবে তাদের। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং এ যদি আমরা যেতে পারি আমরা খুবই খুশি হব। ওটার জন্য আমাদেরকে 5th পজিশন নিতে হবে। 6th যে হবে তার সাথে পাকিস্তান বেস্ট অফ 3 খেলবে এবং ওই 2 টিমের মধ্যে যে জিতবে সে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং এ যাবে। এরই মধ্যে জাতীয় দলের ক্যাম্প ও অনুশীলন শুরু করেছে ফেডারেশন। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সিনিয়র দলের ক্যাম্প চলছে। অনূর্ধ্ব 21 বিশ্বকাপ স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে 10 জন ও সিনিয়র 18 জন খেলোয়াড় নিয়ে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ফেডারেশন। প্রত্যেকটা টিমে কিন্তু বছর ভরে তারা প্র্যাকটিস করেছে, তারা ম্যাচ খেলেছে, সবগুলো টিমই প্রায়। তো সেই সুবাদে আমাদের প্রস্তুতি এবং আশা আকাঙ্ক্ষা কিন্তু অতটা বলতে পারবো না। সিনিয়র এবং জুনিয়র এটার কম্বিনেশন করে আমি একটা টিম করছি, যেখানে জুনিয়ররা প্রায় 8 জন চান্স পাইছে, যারা ওয়ার্ল্ড কাপ টিমের সঙ্গেও থাকবে। সিনিয়ররা এক্সপিরিয়েন্সড এবং জুনিয়ররা যারা তারা ফিজিক্যালি আমাদের চেয়ে অনেক ফিট। তো যদি আমরা তাদের সঠিক গাইডলাইন দিতে পারি, আমাদের কোচ আছেন, তিনি যে প্ল্যান দিয়েছে সেটা যদি আমরা এক্সিকিউট করতে পারি ডেফিনেটলি ভালো কিছু হবে। বাংলাদেশের গ্রুপে আছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া এবং চাইনিজ তাইপে। র্যাঙ্কিংয়ে 29-এ থাকা লাল সবুজের দলের চেয়ে শুধুমাত্র পিছিয়ে আছে 38 নম্বরে থাকা চাইনিজ তাইপে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয় কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছেন এটিএন বাংলা কর্তৃপক্ষ। দর্শক, শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ভারতে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়ে ঢাকার বিবৃতি। কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নেই বলছে দিল্লি। ডাকসু নির্বাচনে মনোনয়ন জমার শেষ দিনে উৎসব মুখর ক্যাম্পাস। লড়াইয়ের কেন্দ্রে ছাত্রদল ও শিবির। আলোচনায় স্বতন্ত্র প্রার্থীরাও। মোট প্রার্থী 509। পিআর পদ্ধতি চাপিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপির। রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমাতে সংলাপের তাগিদ জামায়াতের। এবং পুলিশের হুমকিতে জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধদের দুর্ঘটনায় আহত দেখানো হয় চিকিৎসকের জবানবন্দি। কিছুদিনের মধ্যে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন সাবেক আইজিপি মামুন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।